বন্ধুরা, আজকে একটা নতুন গল্প নিয়ে আসলাম তোমাদের মাঝে। এটা সত্য এবং বাস্তব জীবনের ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। শুনলে তোমার মধু চলে আসবে। দেরি না করে চলো শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি গণেশ কলকাতা থেকে বলছি। আমার বয়স 21। কলকাতায় ছোট্ট একটা দোতলা বাড়িতে আমি আর আমার মা থাকি। আমার বাবা বাইরে থাকেন, 2 বছরে একবার দেশে আসেন। আমাদের বাড়িতে আমি আর মা ছাড়া আর একটিমাত্র প্রাণী, আর তা হলো কাজের মাসি রঞ্জনা। এবার আমি 6 মাস আগে ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের বলব, যেটা আমাকে আমার প্রতি যে ধারণা ছিল তা পরিবর্তনে বাধ্য করেছে। প্রেম নিয়ে অভিজ্ঞতা হওয়ার পর থেকেই বাঙালি মোটা মহিলাদের প্রতি, বিশেষ করে বড়দের প্রতি আমি বেশ দুর্বল। আমাদের কাজের মাসি রঞ্জনার বয়স 35, 2 ছেলের মা। বুঝতেই পারছো, বেশ বড়, যেমনটি আমার পছন্দ। ওদিকে আমার মা শেফালি রানী এক ধাপ এগিয়ে, বয়স 40, 5 ফুট 7 ইঞ্চি লম্বা, বিশাল, এক কথায় প্রায় একটা হস্তিনী। কিন্তু নিজের মা বলেই হয়তো অন্য দৃষ্টিতে দেখিনি। এবার আসা যাক মূল গল্পে। তখন গরমের সময় আমার গরমের ছুটি চলছে। আমাদের বাড়ির পেছনে একটা স্নানঘর আছে, তার পাশেই একটা লেবু গাছের ঝোপ। একদিন মা আমাকে টেবিলে খাবার দিয়ে বলল, আমি জেনকে নেই, মা পাশের বাড়ির অসুস্থ কাকিমাকে দেখতে যাচ্ছে। আমি ভাতের সাথে লেবু বেশ পছন্দ করি, তাই লেবু খুঁজছিলাম। ফ্রিজে না পেয়ে ভাবলাম গাছ থেকে নিয়ে আসি। আমি পেছনে লেবু গাছের কাছে যেতেই স্নানঘরে গুনগুন আওয়াজ পেলাম। বুঝলাম রঞ্জনা মা ছাড়া আর কেউ নয়, মানে মাসি এখন স্নান করবে। ওদিকে মাও নেই। আমি আর দেরি না করে পা টিপে টিপে স্নানঘরে টিমের কাছে গেলাম। একটা ফুটতে চোখ রাখলাম। কল্পনাতীত এক দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। আমি কুলকুল করে ঘামছি আর আমার ছোট্ট বাবুর জাগরণ টের পাচ্ছি। আমার নিজ চোখে ঘটনা দেখার পরও আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এই দৃশ্য দেখেছি। এবার মাসি বিড়বিড়িয়ে বলে উঠল, ভগবানের লীলা বোঝা দায়। আমরা গরিব বলে মানুষের বাড়ি বাড়ি কাজ করি আর বাড়ির কর্তাদের সেবা দিয়ে কিছু পয়সা কামাই। কোথায় আমাদের মতো বড় বড় মাইনে দেবে আমার কাছে সেবা নিতে এসে আমাকে বলে কি না জানিস রঞ্জনা, সে তালিকা দেখলে ইচ্ছে হয় যে একবার। এভাবে কথা বলতে বলতে কাজ করছিল। বুঝলাম মাসটি খুবই ক্ষুধার্ত, আর পাড়ার কোনো কাকুমাকে নিয়ে সব বলাতে মাস ইনিংসে মরছে। মাসি তখন আপনার মনে কাজ করতে লাগল। আমি আমার ডাক শুনতে পেলাম। আমি তড়িঘড়ি করে ঘরে গেলাম। আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। মা আমাকে দেখে বলল, না খেয়ে কোথায় গিয়েছিলি? এই তো লেবু আনতে। কাপা কাপা গলায় বললাম। মা মুচকি হেসে বলল, লেবুদা সেনাকুচি। মানে কখন তোকে খাবার দিলাম আর লেবু নিয়ে ফিরলে এইমাত্র বুঝি? মা মুখ টিপে হাসছে, ব্যাপারটা কি? কই লেবু এনেছিস না কেন? ভাল লেবু পাসনি নাকি? লেবুগুলো এখনো ছোট বড় হয়নি? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, এখনো বড় হয়নি। তাহলে বাবা কষ্ট করে বেলা খেয়ে নিন, রাতে মা তোর জন্য লেবুর ব্যবস্থা করব। মার মুখটা হাসি তখনও চলছে। আমি স্পষ্ট বোধ করছিলাম, কারণ আমার নিচের অবস্থা খারাপ। তবে স্বস্তি বোধ করছিলাম এ কারণে যে মাটির পাইনি যে আমি রঞ্জনা মাসি স্নান দেখছিলাম। আসলে কি টের পাইনি নাকি? রাতে খাবার পর দোতলার একদম কোণার ঘরে, অর্থাৎ মার ঘরে গেলাম। মা শুয়ে টিভিতে সিরিয়াল দেখছিল। আমাকে দেখে মা একটু জায়গা করে দিল। আমি মায়ের পাশে বসলাম। গরম ছিল বলে আমি শুধু একটা বারমুডা ও গেঞ্জি পরা ছিলাম। মা আমাকে কাছে টেনে মাথায় হাত বলতে বলতে বলল, তোকে তো বিয়ে দিতে হবে রে মা। কি যে বলো না, তুমি ঠিকই বলছি। যেভাবে পরের গেছে লেবুর দিকে চোখ লাগিয়েছিস, বলা তো যায় না কখন কি করে ফেলেছিস। আমি একটু ঘাবড়ে গেলাম। মা মুচকি মুচকি হাসছে। আচমকা মা বলল, হ্যাঁ রে খোকা, রঞ্জনা লেবু কেমন রে? মা তুমি এসব কি বলছো? কি বলছি না বলি? দুপুরে লেবু আনতে গিয়েছিলেন আর অঞ্জনার দেখতে গিয়েছিলি। আমি বুঝলাম যে ধরা পড়ে গেছি। ভয়ে আমার বুক শুকিয়ে কাঠ হয়ে গেল। আমার মা খুবই বদমেজাজি। মা আবার বলতে লাগল, ওসব নিচু জাতের মহিলাদের দেখতে গিয়ে যদি ধরা পড়তো কি হতো তুই বুঝিস? এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মহিলাকে তখন তেল মারতে হতো। আমার ভুল হয়েছে মা, আমি আর এমনটি করব না। ভুল তোর হয়নি, হয়েছে আমার। তোকে আমি সঠিকভাবে বট করতে পারিনি। আমি আর এই কাজ করব না। তাহলে কি করবি? এই বাংলা বইয়ের ছবি দেখে সুখ নিবি। এই বলে মা একটা বাংলা বই বের করল, যেটা আমি কিছুদিন আগে কিনেছিলাম। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। মা মুখ টিপে হাসতে হাসতে বাংলা বইটার পাতা ওল্টাতে লাগল আর বলল, লজ্জার কিছু নেই। এ বয়সে এসব বাংলা বই পড়াই স্বাভাবিক। বিয়ের আগে আমিও করেছি।
আমি তো শুনেছে নিজের মুখে এমন কথা আশা করিনি। আচমকা প্রশ্ন করল, আরে গণেশ বড়দের প্রতি খুব দুর্বল না? না মানে মা প্লিজ। না মানে কি রে, তোর এই বইতে যত গল্প আছে তার সবগুলোতেই আছে। আমি ঘামতে শুরু করলাম, কারণ এই বইয়ে যে গল্পগুলো আছে তার 90% মা ছেলের ভালোবাসার গল্প। আমার ভাবনায় ছেদ পড়ল, মা ডাকে, কিরে গণেশ? আমার প্রশ্নের উত্তর দিলেন, এ বুড়ো মাঝবয়সীদের তোর ভালো লাগে? হুম। আর তাই উকি দিয়ে বাড়ির কাজের মাসির দেখে বেশ, এই তো। আমি কি বলব বুঝতে পারছি না। মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বোকা, আমি কি বেঁচে নেই? তুই আমাকে তো বলতে পারতিস যে মা আমার বড়দের দরকার। এটা বললে কি আমি চুপ করে থাকতাম? যখন কোনো মা দেখে তার ছেলে কাজ করে নিজের শক্তি হারাতে বসেছে তখন কি সে আর চুপ করে থাকে? আমাকে তোর কষ্টের কথা বলিসনি কেন রে বোকা ছেলে? মার কথা আমি নিজ কানে শুনলেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমি কোনো মতে বললাম, আমি কি জানতাম তুমি এ ব্যাপারে এত ফ্রি মনে? তোমাকে ভয় পায় বলেই তো বলিনি। ভয় আর ভয়? হ্যাঁ রে হতচ্ছাড়া, তোকে আমি আদর দিইনি। শুধু কি শাস্তি করেছি? তাই তো করেছ, তাই না? ঠিক আছে, এবার থেকে আর শাসন নয়, শুধুই আদর করব। দেখ কত আদর তুই শিতে পারিস। আরও শবরদের দিকে উকি মারা বন্ধ কর। তোর দরকার হলে আমাকে বলবি, আমি ওই বড়দেরকে বাধ্য করব তোর সামনে সম্পূর্ণ হয়ে দাঁড়াতে। তাছাড়া রঞ্জনার কি এমন আছে যে উকি মেরে দেখতে হবে? ওটা তো সামান্য, তাতেই দেখার জন্য পাগল হয়ে গেছ। আরে বোকা, আমার দেখলেও সব তোর ভাল লাগবে না। মা এসব কি বলছো? কেন তোর বিশ্বাস হচ্ছে না? তা না, তুমি আমার মা আর তুমি কিনা আমার সাথে এসব বলছো? আরে নিজের মা সম্পদের ভাগ পাসনি বলেই তো পরের সম্পদে চোখ পড়েছে তোর। আর মা হয়ে এসব কি বলছি না বলি? বাংলা বইটাতেও সব কিছুর গল্প হয়। কি হলো, কথা বলছিস না কেন? আমি মাথা নিচু করে রইলাম। মা আমার মুখে হাত রেখে বলল, তোর গার্লফ্রেন্ডকে মুটকি না চিকনি? আমার কোনো গার্লফ্রেন্ড নেই। মা বলল, সে কি কথা যে গণেশ? আমি তো ভেবেছিলাম তোর একটা বড় আটার বস্তার মতো কি মাঝবয়সী গার্লফ্রেন্ড আছে। তাই? হ্যালো বন্ধুরা, আমি গণেশ কলকাতা থেকে বলছি। আমার বয়স 21। কলকাতায় ছোট্ট একটা দোতলা বাড়িতে আমি আর আমার মা থাকি। আমার বাবা বাইরে থাকেন, 2 বছরে একবার দেশে আসেন। আমাদের বাড়িতে আমি আর মা ছাড়া আর একটিমাত্র প্রাণী, আর তা হলো কাজের মাসি রঞ্জনা। এবার আমি 6 মাস আগে ঘটে যাওয়া একটি ঘটনা তোমাদের বলব, যেটা আমাকে আমার প্রতি যে ধারণা ছিল তা পরিবর্তনে বাধ্য করেছে। প্রেম নিয়ে অভিজ্ঞতা হওয়ার পর থেকেই বাঙালি মোটা মহিলাদের প্রতি, বিশেষ করে বড়দের প্রতি আমি বেশ দুর্বল। আমাদের কাজের মাসি রঞ্জনার বয়স 35, 2 ছেলের মা। বুঝতেই পারছো, বেশ বড়, যেমনটি আমার পছন্দ। ওদিকে আমার মা শেফালি রানী এক ধাপ এগিয়ে, বয়স 40, 5 ফুট 7 ইঞ্চি লম্বা, বিশাল, এক কথায় প্রায় একটা হস্তিনী। কিন্তু নিজের মা বলেই হয়তো অন্য দৃষ্টিতে দেখিনি। এবার আসা যাক মূল গল্পে। তখন গরমের সময়, আমার গরমের ছুটি চলছে। আমাদের বাড়ির পেছনে একটা স্নানঘর আছে, তার পাশেই একটা লেবু গাছের ঝোপ। একদিন মা আমাকে টেবিলে খাবার দিয়ে বলল, আমি জেনকে নেই, মা পাশের বাড়ির অসুস্থ কাকিমাকে দেখতে যাচ্ছে। আমি ভাতের সাথে লেবু বেশ পছন্দ করি, তাই লেবু খুঁজছিলাম। ফ্রিজে না পেয়ে ভাবলাম গাছ থেকে নিয়ে আসি। আমি পেছনে লেবু গাছের কাছে যেতেই স্নানঘরে গুনগুন আওয়াজ পেলাম। বুঝলাম রঞ্জনা মা ছাড়া আর কেউ নয়, মানে মাসি এখন স্নান করবে। ওদিকে মাও নেই। আমি আর দেরি না করে পা টিপে টিপে স্নানঘরে টিমের কাছে গেলাম। একটা ফুটতে চোখ রাখলাম, কল্পনাতীত এক দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠল। আমি কুলকুল করে ঘামছি আর আমার ছোট্ট বাবুর জাগরণ টের পাচ্ছি। আমার নিজ চোখে ঘটনা দেখার পরও আমার বিশ্বাস হচ্ছে না যে আমি এই দৃশ্য দেখেছি। এবার মাসি বিড়বিড়িয়ে বলে উঠল, ভগবানের লীলা বোঝা দায়। আমরা গরিব বলে মানুষের বাড়ি বাড়ি কাজ করি আর বাড়ির কর্তাদের সেবা দিয়ে কিছু পয়সা কামাই কোথায়? আমাদের মতো বড় বড় মাইনে দেবে আমার কাছে সেবা নিতে এসে আমাকে বলে কি না জানিস রঞ্জনা, সে তালিকা দেখলে ইচ্ছে হয় যে একবার। এভাবে কথা বলতে বলতে কাজ করছিল। বুঝলাম মাছটি খুবই ক্ষুধার্ত, আর পাড়ার কোনো কাকুমাকে নিয়ে সব বলাতে মাছ ইনিংসে মরছে। মাসি তখন আপনার মনে কাজ করতে লাগল। আমি আমার ডাক শুনতে পেলাম। আমি তড়িঘড়ি করে ঘরে গেলাম। আমি ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। মা আমাকে দেখে বলল, না খেয়ে কোথায় গিয়েছিলি? এই তো লেবু আনতে। কাপা কাপা গলায় বললাম। মা মুচকি হেসে বলল, লেবুদা সেনাকুচি। মানে কখন তোকে খাবার দিলাম আর লেবু নিয়ে ফিরলে এইমাত্র বুঝি? মা মুখ টিপে হাসছে, ব্যাপারটা কি? কই লেবু এনেছিস না?
কেন, ভাল লেবু পাসনি নাকি? লেবুগুলো এখনো ছোট বড় হয়নি? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, এখনো বড় হয়নি। তাহলে বাবা কষ্ট করে বেলা খেয়ে নিন রাতে মা তোর জন্য লেবুর ব্যবস্থা করব। মার মুখটা হাসি তখনও চলছে। আমি স্পষ্ট বোধ করছিলাম, কারণ আমার নিচের অবস্থা খারাপ। তবে স্বস্তি বোধ করছিলাম এ কারণে যে মাটির পাইনি যে আমি রঞ্জনা মাসি স্নান দেখছিলাম। আসলে কি টের পাইনি নাকি? রাতে খাবার পর দোতলার একদম কোণার ঘরে অর্থাৎ মার ঘরে গেলাম। মা শুয়ে টিভিতে সিরিয়াল দেখছিল। আমাকে দেখে মা একটু জায়গা করে দিল। আমি মায়ের পাশে বসলাম। গরম ছিল বলে আমি শুধু একটা বারমুডা ও গেঞ্জি পরা ছিলাম। মা আমাকে কাছে টেনে মাথায় হাত বলতে বলতে বলল, তোকে তো বিয়ে দিতে হবে রে মা। কি যে বলো না, তুমি ঠিকই বলছি। যেভাবে পরের গেছে লেবুর দিকে চোখ লাগিয়েছিস বলা তো যায় না কখন কি করে ফেলেছিস। আমি একটু ঘাবড়ে গেলাম। মা মুচকি মুচকি হাসছে। আচমকা মা বলল, হ্যাঁ রে খোকা, রঞ্জনা লেবু কেমন রে? মা তুমি এসব কি বলছো? কি বলছি না বলি? দুপুরে লেবু আনতে গিয়েছিলেন আর অঞ্জনার দেখতে গিয়েছিলি। আমি বুঝলাম যে ধরা পড়ে গেছি। ভয়ে আমার বুক শুকিয়ে কাঠ হয়ে গেল। আমার মা খুবই বদমেজাজি। মা আবার বলতে লাগল, ওসব নিচু জাতের মহিলাদের দেখতে গিয়ে যদি ধরা পড়তো কি হতো তুই বুঝিস। এই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য মহিলাকে তখন তেল মারতে হতো। আমার ভুল হয়েছে মা, আমি আর এমনটি করব না। ভুল তোর হয়নি, হয়েছে আমার। তোকে আমি সঠিকভাবে বড় করতে পারিনি। আমি আর এই কাজ করব না। তাহলে কি করবি? এই বাংলা বইয়ের ছবি দেখে সুখ নিবি। এই বলে মা একটা বাংলা বই বের করল, যেটা আমি কিছুদিন আগে কিনেছিলাম। আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম। মা মুখ টিপে হাসতে হাসতে বাংলা বইটার পাতা ওল্টাতে লাগল আর বলল, লজ্জার কিছু নেই। এ বয়সে এসব বাংলা বই পড়াই স্বাভাবিক। বিয়ের আগে আমিও করেছি। আমি তো শুনেছে। নিজের মুখে এমন কথা আশা করিনি। আচমকা প্রশ্ন করল, আরে গণেশ বড়দের প্রতি খুব দুর্বল না? না মানে মা প্লিজ। না মানে কি রে? তোর এই বইতে যত গল্প আছে তার সবগুলোতেই আছে। আমি ঘামতে শুরু করলাম, কারণ এই বইয়ে যে গল্পগুলো আছে তার 90% মা ছেলের ভালোবাসার গল্প। আমার ভাবনায় ছেদ পড়ল। মা ডাকে, কিরে গণেশ? আমার প্রশ্নের উত্তর দিলেন, এ বুড়ো মাঝবয়সীদের তোর ভালো লাগে? হুম। আর তাই উকি দিয়ে বাড়ির কাজের মাসির দেখে বেশ। এই তো। আমি কি বলো বুঝতে পারছি না। মা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই বোকা, আমি কি বেঁচে নেই? তুই আমাকে তো বলতে পারতিস যে মা আমার বড়দের দরকার। এটা বললে কি আমি চুপ করে থাকতাম? যখন কোনো মা দেখে তার ছেলে কাজ করে নিজের শক্তি হারাতে বসেছে তখন কি সে আর চুপ করে থাকে? আমাকে তোর কষ্টের কথা বলিসনি কেন রে বোকা ছেলে? মার কথা আমি নিজ কানে শুনলেও বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। আমি কোনো মতে বললাম, আমি কি জানতাম তুমি এ ব্যাপারে এত ফ্রি মনে? তোমাকে ভয় পায় বলেই তো বলিনি। ভয় আর ভয়? হ্যাঁ রে হতচ্ছাড়া, তোকে আমি আদর দিইনি। শুধু কি শাস্তি করেছি? তাই তো করেছ, তাই না? ঠিক আছে, এবার থেকে আর শাসন নয়, শুধুই আদর করব। দেখ কত আদর তুই শিতে পারিস। আরও শবরদের দিকে উকি মারা বন্ধ কর। তোর দরকার হলে আমাকে বলবি। আমি ওই বড়দেরকে বাধ্য করব তোর সামনে সম্পূর্ণ হয়ে দাঁড়াতে। তাছাড়া রঞ্জনার কি এমন আছে যে উকি মেরে দেখতে হবে? ওটা তো সামান্য, তাতেই দেখার জন্য পাগল হয়ে গেছ। আরে বোকা, আমার দেখলেও সব তোর ভাল লাগবে না। মা এসব কি বলছো? কেন তোর বিশ্বাস হচ্ছে না? তা না, তুমি আমার মা আর তুমি কিনা আমার সাথে এসব বলছো? আরে নিজের মা সম্পদের ভাগ পাসনি বলেই তো পরের সম্পদে চোখ পড়েছে তোর। আর মা হয়ে এসব কি বলছি না বলি? বাংলা বইটাতেও সব কিছুর গল্প হয়। কি হলো, কথা বলছিস না কেন? আমি মাথা নিচু করে রইলাম। মা আমার মুখে হাত রেখে বলল, তোর গার্লফ্রেন্ডকে মুটকি না চিকনি? আমার কোনো গার্লফ্রেন্ড নেই। মা বলল, সে কি কথা যে গণেশ? আমি তো ভেবেছিলাম তোর একটা বড় আটার বস্তার মতো কি মাঝবয়সী গার্লফ্রেন্ড আছে, তাই তুইও সব গল্প করিস। আমি বুঝলাম আমার চিন্তাভাবনা একটু অন্যরকম, তাই আমিও তাল মেলালাম। তা ও রকম একটা গার্লফ্রেন্ড হলে মন্দ হতো না। বর্তমানে গার্লফ্রেন্ডদের নানাভাবে শান্ত করতে হয়। এসব জানিস তো? জানো কি করে? আচ্ছা যাও, নিয়ে চিন্তা করিস নে। মা হয়েছি যখন ছেলে ও তার বোনের সুখের জন্য আমি না হয় তোকে ট্রেনিং দিব। তার আগে বলতো, তোর বউ যদি আমার মতো মূর্তি হয় তবে কেমন হবে? বা তুমি না? ওরে দুষ্টু, লজ্জার কি আছে? তুই আমাকে তোর ফ্রেন্ড মনে করে বলতে পারিস, দেখ আমার যা আছে তোর তো এগুলোই ভাল লাগে। কিরে, আমার মতো হলে চলবে? মা যাও। ইস, আবার লজ্জাও পায়।
যা বাড়ির মূল ফটক আর নিচতলার সিডি ঘরে গেট লাগিয়ে ঘরে আয়। আমি একটু হাসি দিয়ে আসি। হিমির চাপে তলপেটে ব্যথা করছে। যা 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 বললাম করগে, বাংলা বইয়ের গল্পগুলো মনে পড়ছে। আর ছেলের জায়গায় আমার আর মায়ের জায়গায় আমার ছবি ভেসে উঠছে। কি যে হবে আজ ভগবানই জানে। এ কি আমার নিচের অবস্থা খারাপ হয়ে গেছে কেন? আমার মন আমাকে বলল কারণ একটাই, তুই তোর মায়ের সেবা করতে চাস। তবে তাই হোক। আমি নিচ থেকে উপরে গিয়ে মার ঘরে ঢুকে মাকে দেখে অবাক হলাম। এরই মধ্যে ঠোঁটে একটু হালকা লিপস্টিক আর নাকি একটা সূর্যমুখী নাকছাবি লাগিয়েছে। চুলগুলো ছেড়ে দিয়েছে, খুবই সুন্দর লাগছে। আমারও ইচ্ছা হতে লাগল। মা আমাকে বিছানায় আসতে বলল। আমি বিছানায় বসতেই মা আমার কেজি তুলে বলল, গরমে আরাম লাগবে। এবার মা আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, বাবা গণেশ 2 দিনে 12 হাতের কাজ করিস। মা, থাকার লজ্জা পেতে হবে না, আমাকে বল। উত্তর ভালোর জন্যই এ নিয়ে কথা বলছি। দিনে 2-1 বার, মাঝে মাঝে 3 বার। মা চোখ বড় বড় করে বলল, বলিস কি 3 বার করিস? কিরে গণেশ, এই বাংলা বই পড়ে কি 3 বার হয় নাকি? মা তুমি না। আর এগুলো স্বাভাবিক, এই বয়সে সব আমরাও দেখেছি। কিন্তু তুই যা করছিস সেটা তো ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ কোনো কাজটা মা। কোনোটা আবার হাতের কাজ, তাহলে আমি কি করব? এটা থেকে বিরত থাকবে, কিন্তু আমার পক্ষে তা অসম্ভব। কেন শুনি? আমি অবিবাহিত আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তা থাকলে কি করছিস? উফ মা, গার্লফ্রেন্ড নেই তো কি, আমি তো আছি। মা হয়ে যদি ছেলের সমস্যা দূর করতে না পারি তবে আমি কেমন মা? তো এই প্রবলেমটা আমি দূর করে দিব। তুই শুধু আমার কথা মতো চলবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা গণেশে, একটা কথা বলতো, এখানে তো কোনো রঞ্জনা নেই। তুই কোনো ভিডিও দেখছিস না, কোনো বাংলা গল্প করছিস না, তাও তোর বর হলো কেন রে? বলেই মুচকি হাসতে লাগল। আমি মাথা নিচু করে রাখলাম। মা হেসে বলল, কি রে, আমাকে দেখেই অবস্থা হয়েছে না? এটা বলেই হাসতে লাগল। আচমকা মা আমাকে বলল, দেখি তোর কি অবস্থা। হাতের কাজ করে কি অবস্থা করেছিস? আমি বুঝতে পারলাম না, একটু অন্য রকম হয়ে গেছে। আর আমিও মাকে ওই দৃষ্টিতে দেখা শুরু করেছি। তাই আমি আর ঘোর প্যাচে না গিয়ে বারমুডা খুলে বিছানায় আধশোয়া হলাম। আমি মাকে বললাম, মা একটা কথা বলি। কিছু মনে করবে না তো? না রে বোকা, বল। আচ্ছা, তোমার আর রঞ্জনা মাসের মধ্যে কার বড়, এটা কোনো প্রশ্ন হলো? দেখেই তো বোঝা যায়। আমার বউ। কোথায় রঞ্জনার মাত্র 36 আর কোথায় আমার 40? আমি তো তোমার গুলো দেখি, বুঝব কি করে? কিরে দেখবি নাকি? আমি কোনো মতে বললাম, মা বিছানা থেকে উঠতে উঠতে বলল, বোকা ছেলে, আমাকে দেখবে তাতেও লজ্জা। মা আমার দিকে ফিরে হেঁটে বিছানায় এসে বসলেন। মাকে দেখে আমার গা কাঁপতে লাগল। আমি মায়ের অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। কিরে গণেশ, কি দেখছিস? মা, তোমার এত বড় আগে বুঝিনি। বুঝলে কি করছিস? আমার সেবা যত্ন করিস। হঠাৎ মা গলার স্বর পাল্টে বলল, গণেশ, আমাকে কষ্ট দিচ্ছিস কেন রে? কিরে, তোর কি আমাকে সেবা করতে ইচ্ছে করে না? মা, তুমি কি বলছো এসব? কেন রে? ক্ষতি কি? তোর বাবা বাড়ি নেই, এদিকে তোর গার্লফ্রেন্ড নেই, তাই তুই সময় অপচয় করছিস। তুই যদি আমার সেবা করিস, আমি সুস্থ হব আর তোরও সময় পার হবে। তোর আর সময় কাটানোর জন্য বাইরে তাকাতে হবে না। আমার সেবা যত্ন করতে পারবি কি রে? মায়ের সেবা করবি। কিন্তু তুমি আমার মা, তাতে কি রে বোকা ছেলে? এখন তো কত মায়ের ছেলের সেবা নেয়। আর বাংলা গল্পের পরিণতি কি হয়? কিন্তু মা, আমি তো কখনো কাউকে সেটা দিয়েই তো। আরে বোকা, তাতে কি? আমি তো বলছি আমি তোকে শিখব। আর তাছাড়া ইউটিউবে যা দেখেছি তা থেকে শিক্ষা নেয়, তবে তো সমস্যা দূর হবে। মা, তোমার খারাপ লাগবে না? আর লোকে জানলে কি হবে? লোকজন জানবে কিভাবে? আমার ঘরে সেবা করবে, কেউ টের পাবে না। আর খারাপ লাগবে কেন? শোন, তোকে দিয়ে সেবা করাটা সামাজিকভাবে অন্যায়। আর যত অন্যায় উপায় সেবা ততই আরাম পাব। তাই তো কে দিয়ে সেবা নিয়ে আমার বেশ লাগবে। মা, তুমি না একটা কিরে থামলে কেন? বলো, বলেই ফেল না যে আমি একটা ভালো মা। সোনু, মায়ের সেবা করতে সে লজ্জা পেতে নেই। যত ভালোভাবে সেবা করতে পারিস ততই আরাম পাব। তোর যদি ইচ্ছে হয় আমাকে যা খুশি বলতে পারিস, শুনতে আমার ভাল লাগবে। মা, একটা কথা জিজ্ঞেস করি? বলে বাবা। তুমি কতদিন ধরে সেবা নেয়নি? তা প্রায় 9 মাস। 9 মাস ধরে আমি অসুস্থ, তবে আগামী 23 দিনে গত 9 মাসে টাকা আদায় করে নেব। এরপর প্রায় 30 মিনিট মায়ের সেবা করলাম। হঠাৎ আমার বিছানার পাশে ফোন বেজে উঠল। মা বিরক্ত হয়ে ফোনে ধরল। পরে জানাল যে আমার এক বন্ধু ফোন করেছে, ও নাকি আমার মোবাইলে ট্রাই করছিল। আমাকে না পেয়ে মাকে জানাল যে কাল সকালে একটা ক্লাস টেস্ট হবে।
আমি আজ কলেজে যাইনি বলে জানতাম না। মা এ বার্তা দিল, এ নিয়ে বাবা তাড়াতাড়ি কর, কাল তোর পরীক্ষা, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। মা আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, প্রথমবার হিসেবে বেশ ভালো সেবা করেছিস, খুব আরাম পেয়েছি। ইচ্ছে হচ্ছে আবার সেবা নেই। চলো তাহলে আবার করি। না আজ আর নয়, কাল তোর পরীক্ষা। এখন না ঘুমালে সকলে উঠতে পারবি না। আমি মার কথা মেনে নিয়ে ঘুমোতে চেষ্টা করলাম। পরদিন কলেজ থেকে ফিরে খেয়ে দিয়ে আমি সোজা আমার ঘরে চলে গেলাম। ওদিকে মা টুকটাক কাজ সেরে রঞ্জনা মাসিকে বিদায় করে ঘরে ঢুকল। মা দরজা লাগিয়ে বিছানায় উঠে বসে। মা আজ একটা কালো সিল্কের ম্যাক্সি নাকি ফুলের পাশাপাশি একটা রিংও পরেছে। এতে মাকে আরও ভাল লাগছে। আমি একটা টাওয়েল পেঁচিয়ে শুয়েছিলাম। মা আমার মাথায় হাত বোলাতে বোলাতে কলেজের খোঁজ খবর নিল। আমি মাকে বললাম, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। তোকে আজ একটা কথা বলছি, শুনে রাখো, এখন থেকে তোর যা খুশি আমাকে বলতে পারিস, তার জন্য অনুমতির প্রয়োজন নেই। মনে থাকবে? হ্যালো মা, মনে থাকবে। তাহলে বলি। আমি বললাম, আচ্ছা তুমি আমাকে আর বাবাকে ছাড়া আরও অনেককে দিয়েছ, তাই না? তোর কাছে লুকিয়ে তো লাভ নেই, তাই সত্যি বলছি। হ্যালো গণেশ, আমি আরও অনেকে খেতে খেয়েছি, সে আমি আগে বুঝতে পেরেছি। কিভাবে শুনি? খুব সহজ। যে তার নিজের ছেলেকে খেতে পারে সে বাইরের লোকদেরকেও খেতে দিতে পারে। তাকে খেতে দিয়েছ। তোর দাদু তোর মাস্টার পুজোতে একবার 3টা ছোকরাকে খেতে দিয়েছিলাম। আর আমার এক বান্ধবী আছে, ওর বর একটা বাগানবাড়ি আছে, ওখানে প্রায় ওর সাথে গিয়েও বন্ধুকে খাবার দিলাম। বল কি, তুমি তো অনেক অভিজ্ঞ, টাকার খাবার বেশি ভালো লাগতো। তা তোর দাদুর কথা আলাদা করে বলতেই হয়। বাবা খেতেও পারতেন বটে, তবে একটা জিনিস কি জানিস, কাল তোর দেওয়া দেখে মনে হলো তোর দাদু বুঝিয়ে আমাকে দিচ্ছে, তাই নাকি? হ্যাঁ রে বাবা, তাই। এমনকি এখন যে তুই আমার সেবা করে গল্প করছিস, তোর দাদু তাই করত। দিনে রাতে মায়ের সেবা করতে লাগলাম। এভাবে আমাদের মা ছেলের সংসার চলতে থাকল। এর কিছুদিন পর মা আমার কলেজে গরমের ছুটি পড়াতে মা বলল, গণেশ তোর তো কলেজ বন্ধ, তাই তোকে বেড়াতে নিয়ে যাব। কোথায় তা বলবো না, তোর জন্য সারপ্রাইজ আছে। আমরা খালি যাব। পরদিন সকালে আমরা রেডি হয়ে বসে রইলাম। মা কার সাথে যে ফোনে কথা বলছে, আমরা যেখানে যাচ্ছি সেখানে কয়েকদিন থাকব, তাই বাড়তি কিছু কাপড় নিয়েছি। তখন প্রায় 9:30। এমন সময় একটা গাড়ি এসে আমাদের বাড়ির গেটে দাঁড়াল। মা ওনাকে দেখে দৌড়ে গিয়ে ধরল। 2 মুরগির জোড়াজুড়ি দেখে আমার নিচের জাগতে শুরু করল। এরপর মা আমাকে ডেকে বলল, গণেশ, মনে হচ্ছে তো সুজাতা মাসি, আমার প্রাণের বন্ধু, ওর বউ বাইরে থাকে। গত মাসেও একটা নতুন বাংলো কিনেছে। আজ আমরা ওখানে বেড়াতে যাব। আমি মাসির সাথে কুশল বিনিময় করে তাকে ভালো করে দেখতে লাগলাম। আমরা আর কিছু বাদেই রওনা হলাম। আমি সামনে বসলাম, মা সুজাতা মাসি পেছনে। আমরা বাংলোতে পৌঁছলাম প্রায় সন্ধেবেলা। মাসি তার ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বাসে করে কলকাতা চলে যেতে বলল। বাংলাতে এখন আমরা 4 জন, আমি, মা, মাসি আর 34 বছর বয়সী একটা কাজের মহিলা। মহিলা দেখতে বেশ সুন্দর। আমি ভাবছিলাম আজ মাকে সেবা দিতে পারবো তো। অচেনা জায়গা, তার উপর বাইরের লোকজনও আছে। ওদিকে মাকে যতই দেখছি ততই আমার অবস্থা খারাপ হচ্ছে। মাসি তার কাজের মহিলার সাথে কথা বলতে লাগল, রাধা বিশ্ব কোথায়? ওপাশে গ্রামে একটা কাজে গেছে, রাতে চলে আসবে। শোনো, আমরা ফ্রেশ হচ্ছি, তুই খাবার দে। আচ্ছা। এই বলে কাজের মহিলা চলে গেল আর আমরা আমাদের ঘরে গেলাম। বাংলোতে ঢুকতে বিরাট একটা ড্রয়িং রুম, ওটা পেরিয়ে বাগানের ঘরটাতে মা আর মাসি ঢুকল, আর আমি বাঁ দিকের ঘরটাতে। এর পেছনে আরেকটা ঘর ও হোল রুম। প্রতিটা ঘরে এক বাথরুম আছে। আমরা খেয়ে একটু বিশ্রাম নিলাম। রাত তখন 9টা। আমার ঘুম ভাঙান আমি একটা ট্রাউজার পরে খালি গায়ে বাংলোর সামনে হাঁটছি। এমন সময় দেখি বাংলার সাথে ছোট একটা রুমে কাজের মহিলা রাধা। জানালা খোলা দেখে মনে হচ্ছে কাপড় পাল্টাবে। আমি পা টিপে টিপে সামনে এগোলাম। কাছে যেতে যেতেই রাধা সম্পূর্ণ হয়ে পড়েছে। একটা সাদা ছোট করে দাঁড়িয়ে, ট্রাঙ্ক থেকে একটা নীল কাপড় পরতে পরতে নিজে নিজে বলছে, দিদি আজ আবার কোনো মহিলা নিয়ে এসেছে, কে জানে। সেদিন এক মহিলা আনোয়ার রখে অবস্থা একেবারে নাজেহাল। আজ কি যে হবে, আজকের মহিলাটা যা দেখতেও তো গিলে ফেলবে। সাথে আবার একটা ইয়াং মধ্য এনেছে। ইস, আজ রাতটা অন্যরকম। আমি শুনে তথ্য। তাহলেই কি মাসেই বান্ধবী 4 বন্ধুকে দিয়ে সেবা নিত?
আমি এবার মাসিদের ঘরের দিকে যাব। ঠিক সেই সময়ে রাধা হাতে কি নিয়ে মাসিদের ঘরে ঢুকল। এমন সময় আমার মাথায় এল জানালায় উকি দেওয়ার ব্যাপারটা। আমিও পাশ দিয়ে মাসির জানালার পাশে গেলাম। জানলা খোলাই ছিল। 2 পর্দার ফাঁক দিয়ে ভেতরে উকি মারলাম। বাহ, পুরো ঘাটতি দেখা যাচ্ছে। দেখলাম রাধা একটা বাটিতে কিছু আচার রেখে চলে গেল। মা মাসিকে বলল, এটা কিসের আচারে? এটা বেদেরা চার। মানে এটা তো একটা জিনিস মেশানো আছে যেটা খেলে অনেকক্ষণ ধরে রাখা যায়। তাই বল। আচ্ছা, সুনীলের খবর কি রে? কতদিন বাদে আজ ওর খাবার খাব? সুনীলের দেওয়া খাবে বিনে? ও কি তোকে আমেরিকা থেকে দিবে নাকি? এর মানে কি? আরে সুনীল আজ 1.5 মাস হলো ওর বউ আর ছেলে নিয়ে আমেরিকা চলে গেছে। কি বলছিস? তাহলে তুই আমাকে এখানে নিয়ে এলে কেন? কার সেবা করব? সেটাই তো সারপ্রাইজ। আচ্ছা, সুনীলের মতো বাজার। তাহলে ওর ছেলে হলো কি করে? সেটা আরো বড় সারপ্রাইজ। থম করিস না তো, আমাকে খুলে বলতো। শোন, তোর জন্য 2টা সারপ্রাইজ আছে। কি সেটা বলো না? বলছি বাবা, বলছি। তার আগে একটু ছেড়ে কিছু জল খালাস করে আসি। হ্যাঁ রে, আমার হিসি পেয়েছে। চল দুজনে একসাথে হাসি দিয়ে আসি, তারপর তোর সারপ্রাইজ শোনা যাবে। মামা শীষ দিতে গেল আর আমি দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। দুধকে ফিরে এসে আবার বিছানায় আতশোয়া হলো। মাটি ছেড়ে সাউন্ড অফ করে দিল আর মাসি শুরু করলো সারা জাগানো কথাবার্তা। মা বলল, হ্যাঁ এবার বল, প্রথম সারপ্রাইজটা কি? আমার এগুলো দেখেছিস? কতবারও দেখলাম। কেন, কি হয়েছে? না মানে আজ দেখেছিস? তুই যখন স্নান করে বেরোলি তখন দেখেছি। কিছু টের পেয়েছিস? কি টের পাব? আরে তুই গতবার যখন এসেছিল গুলো ছিল 34 আর এখন ওগুলো 36। এতে অবাক হওয়ার কি আছে? আমার যে 40। কিন্তু তোর গুলো শুকনো আর আমার গুলো সাদা জলে টইটম্বুর কম। মানে হ্যাঁ রে, তাই আমার সাদা জল দেখেছে। আজ 2 মাস হলো। বলিস কি? কিন্তু কিভাবে? তাহলে শোন। গত বছর পুজোর সময় সুনীল ওর বউকে নিয়ে আমার বাড়ি এসেছিল। রব আর ও আমাকে খুব করে বলল যাতে আমি সুনীলদার আপত্তি হয়ে ওকে একটা সন্তান উপহার দিই। যদি তাই করি তাহলে ও আমাকে একটা বাংলো দেবে। আমিও রাজি হলাম। পেটটা বাঁধলাম। যখন আমার 5 মাস তখন আমি সবাইকে নেপাল যাবার কথা বলে এই বাংলোতে গা ঢাকা দিলাম। এখানেই বাচ্চা পয়দা করে গাবিন বনে গেলাম আর সুনীল সেই ছেলেটাকে নিয়ে আমেরিকা চলে যায়। যাবার আগে আমাকেই বাংলার অর্ধেকটা লিখে দিয়ে যায়। এসব তুই কি বলছিস? আমি পর্যন্ত জানলাম না। জানবে কি করে? আমার যখন 4 মাস চলছিল তখন তোর সাথে আমার শেষ দেখা হয়। এরপর আমার সাথে তোর আজই প্রথম দেখা হলো। আমি ভেবে রেখেছি সাদা জল খাইয়ে ওকে সারপ্রাইজ দেব। তাই তোকে আজ ডাকলাম। তাই বল। আচ্ছা, এই বাংলোর বাকি অর্ধেক টাকার না মেরে সোনু সুনীল আমাকে বলেছে যে ওকে আর একটা সন্তান উপহার দেবে, তাকেই বাংলার বাকিটা লিখে দেবে। আমি বলি কি, সে তাহলে তুই পতি হয়ে বাংলোর বাকিটুকু নিয়ে নে। তাহলে 2 বান্ধবী বাকি জীবন মাস্তি করে পার করে দেব। দাঁড়া দেখি, এবার বল দ্বিতীয় সারপ্রাইজটা কি? সুনীল নেই বলে তুই আফসোস করছি না? তবে শোন, আমার কাজের যেটাকে দেখেছিস, ও আমার এখানে যখন আমি পোয়াতি তখন থেকেই আছে। একবার ওকে কিছু লোক একটা জঙ্গলে নিয়ে গিয়েছিল। পরে এক বিহারি ট্রাক ড্রাইভার ওকে জঙ্গলে খুঁজে পায়। ওকে দেখে বিহারে ওকে বিয়ে করে। তারপর আমার এখানে আসে। একদিন আমি বিহার এটাকে হিসি করতে দেখে থমকে যাই, তালগাছের মতো হোতকা অবস্থায়, প্রায় 8 ইঞ্চি। আমার খুব ইচ্ছে হয় তারপর আমি ওকে বসে নেই। সে তাহলে তুই বিশ্বাস করবি না, এমন সেবা জীবনে পাইনি। এরপর থেকে আমি রাধা আর ওর বর্তমানে বিশ্ব নিয়মিত সেবা করি। আজ তোকেও সেই স্বাদ নেব। ইশতেহারের কথা শুনে আমি যে থাকতে পারছি না। এবার তো সারপ্রাইজটা কি শুনি, দাঁড়া বলছি। গণেশের গণেশ বলে মা আমাকে ডাকতে লাগল। আমি দৌড়ে জানালার পাশ থেকে সরে মাসির ঘরে হাজির হলাম। মা আমাকে দেখে হেসে ঘরে ঢুকতে বলল। আমি গিয়ে বিছানায় উঠে বসলাম। মা এবার বলল, সুজাতা, ওকে তুই জানিস কেন? জানব না? ও তোর ছেলে তো বটেই, হলো একটা মা ভক্ত ছেলে। আমার আদরের জোয়ান, আমার এগুলির রাজা। মানে আর কি? আমার ছেলেও সেবা আজ 10 দিন ধরে আমাকে সুস্থ করছে। মানে বুঝেছিস? সে তাহলে তুই একটা সত্যি শেষমেশ ছেলের সেবা নিলি। গণেশ অন্তরে মাছি পোকা পড়েছে। ডাক্তার বলেছে ইয়াং ছেলের দিয়ে সেবা যত্ন করে পদগুলো মারতে। কি রে, পারবি তো? কি যে বলো না মা। তোমার মতো মানুষের পোকা যেখানে মারতে পেরেছি সেখানে মাসেরটা তো কোনো ব্যাপারই না। মাসি বলল, তাই নাকি রে বাবা?
দেখা যাবে তুই কেমন সেবা যত্ন করতে পারিস। আজ তোর মা সেবা করে একেবারে সুস্থ করে দেবে আমার স্বামী। মাসি, তুমি ভুল করছো। আমার মায়ের সেবা করে একেবারে সুস্থ করার মুরদ কারও নেই। বর্জোর মা একটু আরাম পাবে, তাই না? মা, হ্যাঁ তাই। আর গণেশ শুনলে তো আজ আমাকে তোর মাসির স্বামীর সেবা করবে, তাতে তোর আপত্তি নেই তো? আপত্তি থাকবে না। একসতে আবার কি শর্ত শুনি? তুমি আমাকে দিয়ে সেবা যত্ন নিয়ে পোয়াতি হয়ে সুনীল কাকুকে দ্বিতীয় সন্তান উপহার দিয়ে এই বাংলোর বাকিটুকু নিজের করে নেবে। বলো রাজি মাসি? বলাবলির কি আছে? তোর মা রাজি, কিন্তু পেট ফুলে গেলে লোকে জেনে যাবে যে। কিছু হবে না মা, বাবা দেশে আসতে আসতে আর 2 বছর বাকি। আর তোমার পেট যখন উঁচু হবে তখন তুমি এই বাংলোতে থাকবে, কেউ কিছু জানবে না। হ্যাঁ রে, সে তাই। গণেশ ঠিকই বলেছে। তোরা যখন বলছিস তাই হবে। গণেশ, তার মানে আমাকে পরপুরুষ দিলে তার কোনো আপত্তি নেই? আপত্তি থাকবে কেন? বরং আমার ভাল লাগবে দেখতে। দরকার হলে আমি নিজে ওই বিহারীর সাথে সেবা করতে সাহায্য করব। একেই বলে মায়ের যোগ্য সন্তান। হ্যালো গণেশ, তুই আমাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনেছিস? হ্যাঁ শুনেছি। তা মাসি, তোমাকে খাওয়াতে খুব মনে চাইছে যে। গণেশ, আমাকে একটু দিয়ে খাস, আমাকে না দিয়ে একা একা খাস না বাবা। আজ আমরা মা ছেলে মিলে তোর মাসি ট্যাঙ্কি খালি করব। তাকে বারণ করেছে। কিছুদিন পর আমিও তোর থেকে তোর ছেলেকে নিয়ে খোবো, তা তো বটেই। সেই বাংলোতে আমার অনেক আনন্দ করে দিন পার করেছি। আমরা যদি কলকাতায় থাকি তবে প্রায় বাংলা গিয়ে সবাই মিলে আনন্দে মেতে উঠি। এখন আমরা বেশ সুখী। অবশ্য এমন সুযোগ পেলে কে না সুখী হয় বলো?